আসসালামু আলাইকুম। তোমরা যারা সামনে ফিনান্স পরীক্ষা দিবে তোমাদের জন্য এই ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ হবে। শতভাগ কমন পাবে। কি কি পড়বে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব। প্রথম অধ্যায়টি আছে, আমরা প্রথম অধ্যায়ের ওইসব বিষয়গুলো দেখব যেগুলো হুবহু পরীক্ষা কমন আসবে। যেমন বর্তমানে অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ব্যবসায়ের মূল চালিকা শক্তি হলো কি? অর্থায়ন। 2 নম্বরের মধ্যে আমরা যে টপিকগুলো দেখবো এখানের মধ্যে, অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। খুবই বেশি গুরুত্বপূর্ণ। কি নিয়ে কাজ করে? তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে ব্যবসায় সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন করে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালামাল বিক্রয় থেকে অর্থ আগমন হয়। মূলত টাকা আসে কোথা থেকে? তুমি কোনো কিছু বিক্রি করলে। আমরা সাধারণত অনেক কিছুর জন্য কি করি? তহবিল সংগ্রহ করি। যেমন মেশিন ক্রয়ের জন্য, কাঁচামালের জন্য, শ্রমিক মজুরির জন্য। এটা উচ্চতর দক্ষতা আসতে পারে প্রশ্নটা। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত এই প্রক্রিয়াকে বোঝায়। খুব বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এবার দেখো, বাকি অংশগুলো পড়ার প্রয়োজন নাই। সাধারণত প্রতিটি পরিবার একক বা একাধিক আয়ের উৎস থাকে। একটা পরিবারের মধ্যে সাধারণত একরকম আয় অথবা একাধিক আয়, মানে বিভিন্ন উৎস থেকে আয় করে থাকে। কেউ চাকরি, ব্যবসা, কৃষিকাজ, আত্ম উদ্যোগ ইত্যাদির মাধ্যমে কি করে? পরিবারের আয় আমরা যোগান দিই। এগুলো তোমরা পারবে। বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান, খুবই গুরুত্বপূর্ণ, যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। তাহলে বিদ্যালয়ের মূল উদ্দেশ্য কি নয়? মুনাফা অর্জন নয়। সেখানেও আয় ও ব্যয় তহবিল ব্যবস্থাপনা একটি পরিকল্পনা থাকে। মানে কি, কোথায় থেকে আয় হবে বা কোথা থেকে টাকা আসবে এবং কোথায় ব্যয় করবে। সাধারণত টাকা আসে কি? ফি, ভর্তি ফি, এইসব উৎস থেকে টাকা আসে। এরপরে যদি দেখো, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, বাটা কোম্পানি, কোহিনুরস কেমিক্যালস, এইসব বড় পরিসরের ব্যবসায় প্রতিষ্ঠানকে বলা হয় কোম্পানি। তো সাধারণত এগুলোকে বলা হয় কোম্পানি ব্যবসা। তো এগুলো অপশনগুলো একটু মনে রাখবে, খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের পরেই উৎপাদন কৌশল জটিলতর হয় এবং বিশেষায়িত ও বিভাজিত প্রক্রিয়ায় মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া উৎকর্ষ লাভ করে। মানে দেখা যায় শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে সাধারণত উৎপাদন কৌশল যে বিষয়টা ছিল এটা আস্তে আস্তে জটিল হতে থাকে। হিসাব শাস্ত্রের বিকাশের সাথে সাথে অষ্টাদশ শতাব্দীতে ফিন্যান্সে মূলত আর্থিক বিবরণী বিচার বিশ্লেষণ কাজে নিয়োজিত ছিল। হিসাব শাস্ত্রের বিকাশের সাথে সাথে দেখা যায় যে ফিন্যান্স যে বিষয়টা সেটা অর্থ নিয়ে বিভিন্ন রকম কাজ করে। এরপর দেখো, 1930 এর পূর্ববর্তী দশকে এই সময় কি হয়েছিল? এই সময়কালে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একীকরণের প্রবণতা শুরু হয়। মানে সবগুলো প্রতিষ্ঠান একই সাথে কথা বলে পণ্যের দাম নির্ধারণ করছে, বিভিন্ন কাজগুলো করছে। এরপরে 1930 এর দশক, মানে 30-এর পূর্ববর্তী ছিল এটা। এরপর 30-এর দশকে একত্রীকরণ প্রবণতা যুক্তরাষ্ট্রের যথেষ্ট সফলতা পায়নি। মানে এটা তেমন একটা কোনো লাভ করতে পারে নাই। আগের দশকে একীভূত একই প্রতিষ্ঠান পরের দশকে দেউলিয়া হয়ে যায়। মানে যারা একসাথে হয়েছিল ব্যবসা করার জন্য, মনে করেছে ব্যবসা অনেক বেশি করবে, তারা পরবর্তীতে দেউলিয়া হয়ে যায়। উপরোক্ত 30-এর দশকে যুক্তরাষ্ট্রের চরম মান্দা শুরু হয়। তো ওই বছর কি হয়? যুক্তরাষ্ট্রের মধ্যে চরম মান্দা শুরু হয় 1940 এর দশকে। এই সময় সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য তারল্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি করা হয়। মানে যে ব্যবসা করার জন্য যে টাকার প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা বেশি দেখা যায়। 1950-এর দশকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে বিক্রয় বৃদ্ধি ও ব্যয় হ্রাস করে মুনাফা সর্বোচ্চ করাই তখন অর্থায়নের প্রধান কাজে পরিণত হয়। তো 1950-এর দশকে প্রধান কাজে পরিণত হয় কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা এবং ব্যয় হ্রাস করা। ব্যয় হ্রাস করলে কি হবে? মুনাফা বৃদ্ধি পাবে। এর মাধ্যমেই মূলত ব্যবসা পরিচালনা তখন শুরু হয়। 1960-এর দশকে এই সময় থেকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। তাহলে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কত সাল থেকে? 1960-এর দশক থেকে। খুবই বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। অর্থায়ন মূলধন বাজারকে অগ্রাধিকার দিতে শুরু করে। তো টাকা মূলত কাকে অগ্রাধিকার দিবে? অর্থবাজারকেই দিবে, এটা স্বাভাবিক। এরপরে হলো 1970-এর দশক। এই দশকে কম্পিউটারের অধ্যয়ন শুরু হয়। তাহলে 70-এর দশকে কম্পিউটার আসে আস্তে আস্তে। শুধু উৎপাদন কৌশল নয়, ব্যবসায় অর্থায়নকে পাল্টিয়ে দেয় এটা। অর্থায়ন এখন অঙ্ক নির্ভর হয়ে উঠছে। মানে পুরো হিসাবের উপর ডিপেন্ড করছে এই ব্যবসাগুলো এখন। যেসব তাত্ত্বিক ব্যবসায় অর্থায়নে নানা তত্ত্বের বিশ্লেষণে সমৃদ্ধ করেছিলেন তাদের মধ্যে হ্যারি মার্কোইজ, মার্টান মিলার, মডিগ্লিয়ানি ছিলেন উল্লেখযোগ্য। পরবর্তীতে 1990-এর দশকে এইসব তাত্ত্বিকগণ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে অর্থায়নের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং নোবেল পুরস্কারও পায়। খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখবে। 1980-এর দশকে ব্যবসা সম্প্রসারণ প্রতিযোগিতা, বাজারজাতকরণ টিকে থাকার জন্য অর্থায়ন তার সনাতনী দায়িত্বের পরিবর্তে নতুন রূপে আবির্ভূত হয়। তার মানে 1980-এর দশকে দেখা যায় যে অর্থায়ন আগের মতো আর চলছে না, নতুন করে অর্থায়ন চলা শুরু হয়।
এরপরে 1990-এর দশকে ও আধুনিক অর্থায়নের সূচনা। এই দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আত্মপ্রকাশ করে, বিশ্বব্যাপী আমদানি রপ্তানি প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এর পরবর্তী টপিকে যদি যাই আমরা, অর্থায়নের শ্রেণীবিভাগ। আসলে আমরা কোথা থেকে টাকা পাই সেগুলো। 1 নম্বরে পারিবারিক অর্থায়ন। পারিবারিক আয় যদি ব্যয়ের জন্য যথেষ্ট না হয় তবে বিভিন্ন আত্মীয় স্বজন, পরিচিত ব্যক্তি, বন্ধু বান্ধব থেকে অর্থ ঋণ নেওয়া যায়। এগুলো হলো পারিবারিক উৎস, মানে পরিচিত মানুষদের কাছ থেকে টাকা ধার নেওয়া। সরকারি অর্থায়ন, সরকারি কিছু অর্থায়ন করা হয়, যেমন সরকারি বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়, যেমন আয়কর। সরকার কোথা থেকে টাকা নেয়? আমাদের আয়ের উপর কর, যে মূল্য সংযোজন কর, গিফট ট্যাক্স, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, ট্রেজারি বিল ইত্যাদি, এগুলা থেকে সরকার টাকা নেয়। সরকারি অর্থায়নের প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে সে অনুযায়ী তহবিল সংগ্রহ করা হয়। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য সমাজ কল্যাণ। তাহলে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? সমাজ কল্যাণ। সরকারি অর্থায়নে সাধারণত অলাভজনক হয়। সরকারি অর্থায়ন সাধারণত কি হয়? অলাভজনক হয়। এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। বিসিআইসি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এর অধীনে রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো, মানে বিসিআইসি এর অধীনে বাংলাদেশে যত রাসায়নিক শিল্প প্রতিষ্ঠান আছে সবগুলো বিসিআইসি এর অধীনে। এরপর দেখো, যেমন আমাদের কিছু ডেভেলপমেন্ট ব্যাংক আছে, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক, আইডিবি, ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক। এই ধরনের ব্যাংকগুলোর নাম একটু মনে রাখবে। আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানি খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। বাংলাদেশের প্রধানত আমদানি নির্ভর দেশ, আমাদের দেশ প্রধানত আমদানি নির্ভর দেশ। রপ্তানি হতে আমদানি বেশি করতে হয় বলে প্রতি বছর বিরাট অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা যায়। এই ঘাটতি পূরণে প্রবাসী বাংলাদেশিরা পাঠানো অর্থ বা রেমিটেন্স বিশেষ ভূমিকা রাখে। ঘ নম্বরে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থ সংস্থান যে ভূমিকা রাখে তা হচ্ছে অর্থ ও অর্থ সমতুল্য সম্পদ সংগ্রহের উৎস চিহ্নিতকরণ এবং তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবামূলক উদ্দেশ্যকে সফল করা। বিভিন্ন অনুদানের মাধ্যমে এরা অর্থ সংগ্রহ করেন। বিভিন্ন অনুদানের মাধ্যমে কি করে? অব্যবসায়ী প্রতিষ্ঠান যেগুলো আছে, অব্যবসায়ী প্রতিষ্ঠান কোনগুলো? যাদের উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। ফলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থ উৎস চিহ্নিতকরণ এবং উদ্দেশ্য অর্জনে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করাই অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল লক্ষ্য। মানে ওরা কোথা থেকে টাকা সংগ্রহ করবে। ব্যবসা অর্থায়ন। ব্যবসা কোথা থেকে অর্থায়ন করে? অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায় অর্থায়ন বা বিজনেস ফাইন্যান্স। মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে ব্যবসা প্রতিষ্ঠান বলা হয়। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান কি? এখান থেকে আমরা তার ধারণা পেলাম। ফলে ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে সেটাই ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় প্রতিষ্ঠানে 3 ভাগে ভাগ করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানকে 3 ভাগে ভাগ করা হয়। এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায়। এই 3 ভাগে ভাগ করা হয়। তাহলে ফিনান্সের দৃষ্টিকোণ থেকে এই 3 ভাগে ভাগ করা হয়। এই 3 প্রকার প্রতিষ্ঠানের অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য হলো বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ ও অর্থ ব্যবস্থাপনা। তাহলে এই 3টা ব্যবসায়ের মূল বিষয় হলো কি? অর্থ সংগ্রহ করা এবং অর্থ ব্যবস্থাপনা করা। অর্থ সংগ্রহের ক্ষেত্রে সই মূলধন ও ঋণ উৎস হিসেবে বিবেচনা করা হয়। হয় নিজের টাকা, না হলে বাইরে থেকে ঋণ নিতে হবে। এরপর দেখো, একই প্রতিষ্ঠানের যৌথ মূলধনী হতে হলে সরকারি অনুমোদন নিতে হয়। মানে সেম ধরনের তোমার যত প্রতিষ্ঠানে আসে না কেন, অংশীদারি এক মালিকানার জন্য সরকারি অনুমোদন প্রয়োজন হয় না, কিন্তু তুমি যদি যৌথ মূলধনী কোম্পানি দাও তাহলে সরকারের অনুমোদন প্রয়োজন। এবং এটার মধ্যে সবচেয়ে সুবিধার হলো কি, তুমি যদি এখানে 100 টাকা ইনভেস্ট করো তাহলে তোমার ক্ষতিও সর্বোচ্চ হতে পারে 100 টাকা, এর বেশি হবে না। শেয়ার হোল্ডারগণ কোম্পানির মালিক এবং প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডাররা শেয়ার বাজার যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ শেয়ার বিক্রি করে শেয়ারটি নগদ অর্থে রূপান্তর করতে পারে। তার মানে বাংলাদেশে 2টা শেয়ার বাজার আছে, একটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসতে পারে, ভালো করে দেখবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশে কিছু ইনভেস্টমেন্ট কর্পোরেশন ব্যাংক আছে, যেমন আইসিবি, বাংলাদেশ গৃহ নির্মাণ অর্থায়ন সংস্থা আছে, বাংলাদেশ কৃষি ব্যাংক আছে। এগুলো একটু দেখবে ভালো করে। এটা এভাবেও আসতে পারে ইংলিশে, আমি তাই দিয়ে দিলাম। ব্যবসায় অর্থায়নের গুরুত্ব। সুচিন্তিত ও সুদক্ষ অর্থায়ন ব্যবস্থাপনার ব্যবহার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি হ্রাস পায় এবং মুনাফা বৃদ্ধি পায়। এরপরে দেখো, এখানের মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বলে আর্থিক সংকট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। খ নম্বরে অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। বাংলাদেশের যে ব্যাংক ব্যবস্থাগুলোর অবস্থা খারাপ সেটা এখানে বোঝাচ্ছে। স্বল্প শিক্ষিত উদ্যোক্তা। স্বল্প শিক্ষিত উদ্যোক্তা হলে ব্যবসা পরিচালনা কিছুটা কষ্টসাধ্য হয়। ঘ নম্বর উৎপাদনমুখী বিনিয়োগ ও
জাতীয় আয়। একটি সফল বিনিয়োগের জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। এরপর হলো ব্যাংক অর্থায়নের নীতি। ব্যবসায়ের জন্য প্রয়োজন মাফিক তহবিল সংগ্রহ, স্বল্প ও দীর্ঘমেয়াদী সেই তহবিল বিনিয়োগ এবং তহবিল বন্টন সংক্রান্ত ব্যবস্থাপনাকে বোঝায়। 1 নম্বর তারল্য বনাম মুনাফা নীতি। একজন মুদি দোকানি তার প্রতিদিন বিক্রয়লব্ধ অর্থ তরল সম্পদ, তার মানে যে প্রতিদিন যে টাকা বিক্রয় করছে নগদ টাকা, সেটা হলো তরল সম্পদ। সম্পূর্ণটাই কাঁচামাল ক্রয় ও আনুষঙ্গিক অন্যান্য ব্যয়ের কথা চিন্তা করে নিজের কাছে রেখে দিতে পারে। এরপর টপিক যদি দেখো এখানের মধ্যে নগদ অর্থ মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক। নগদ অর্থ, তুমি যদি হাতে নগদ অর্থ বেশি রাখো তাহলে তুমি কম লাভ করতে পারবে। ওই নগদ অর্থ যদি তুমি বেশি বিনিয়োগ করো তাহলে তুমি বেশি মুনাফা করতে পারবে। মুনাফা বেশি করতে চাইলে হাতে নগদ অর্থ কম রাখতে হবে, আর হাতে নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কম হবে। তাহলে এটার মধ্যে বিপরীত সম্পর্ক, খুব বেশি গুরুত্বপূর্ণ এই এমসিকিউটা। নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যায়, আবার মুনাফা বৃদ্ধিকল্পে বেশি বিনিয়োগ করা হলে তারল্য ঘাটতি দেখা দেয়। বিষয়টা হলো এরকম যে তুমি যদি তোমার হাতে বেশি টাকা রাখো তাহলে তুমি বাইরে ইনভেস্ট করতে পারবে না, এই সুযোগটা নাই, তাহলে লাভ করতে পারবে না। কিন্তু তুমি যদি সব টাকাই বিনিয়োগ করে দাও তাহলে ইনস্ট্যান্ট তোমার কাউকে টাকা দিতে হচ্ছে, তখন তুমি টাকা দিতে পারবে না। এটাকে বলা হয় তারল্য ঘাটতি। এটাকে কি বলে? তারল্য ঘাটতি। তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা অর্থায়নের একটি অন্যতম নীতি। তাহলে তারল্য এবং মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখা এটা একটা নীতি, এটাকে বলা হয় তারল্য বনাম মুনাফা নীতি। তারল্য বনাম মুনাফা নীতি খুব বেশি গুরুত্বপূর্ণ, ক্ষতে আসতে পারে। উপযুক্ততার নীতি। স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা অর্থায়নের একটি নীতি। মানে তোমার যদি ছোটোখাটো কোনো বিষয় প্রয়োজন হয় তাহলে তুমি দীর্ঘমেয়াদী তহবিল ধার নেওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি ছোটোখাটো একটা অ্যামাউন্ট ধার নাও, আর যদি বেশি প্রয়োজন হয় তখন তুমি বেশিটা নিতে পারো। যেমন মেশিন ক্রয়ের ক্ষেত্রে তুমি দীর্ঘমেয়াদী ব্যবহার করতে পারো। ব্যবসা বৈচিত্র্যায়ন বা ঝুঁকি বন্টন নীতি। ধরো তুমি কোনো একটা পণ্য বিক্রি করতেছো একটা দোকানের মধ্যে, তখন ওই পণ্যটা একটা সময় নাও চলতে পারে, তখন তোমার দোকানে কি করলা, তুমি একাধিক রকম জিনিস আনলা যাতে একটা বিক্রি না হলে অন্যটা বিক্রি হয়, এটাকে বলা হয় বৈচিত্র্যায়ন নীতি। ব্যবসায় পণ্য যদি বিভিন্ন ও বৈচিত্র্যপূর্ণ হয় তাহলে ঝুঁকি বণ্টিত হয়, মানে প্রতিটা পণ্যের উপর আলাদা আলাদা ঝুঁকি পড়ে। আবহাওয়া ও ঋতুভেদে কোনো কোনো পণ্যের বিক্রয় হ্রাস বা বৃদ্ধি হয়, যেমন শীত বস্ত্রের চাহিদা শুধু শীতেই বেশি থাকে, ফলে এই সময় এর বিক্রয় বৃদ্ধি পায়। তো এগুলো একটু মনে রাখবে। এরপরে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। আর্থিক ব্যবস্থাপকের 2 ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে, একটা আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, খুবই বেশি গুরুত্বপূর্ণ। আয় সিদ্ধান্তের অপর নাম অর্থায়ন সিদ্ধান্ত, ব্যয় সিদ্ধান্তের অপর নাম হলো বিনিয়োগ সিদ্ধান্ত। আয় সিদ্ধান্ত ও অর্থায়ন সিদ্ধান্ত। আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়। আয় সিদ্ধান্ত বলতে কি বোঝায়? মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়। এছাড়া বড় কোম্পানিগুলো শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে। ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। একটি দর্জি দোকানের সেলাই মেশিন ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত একটি বিনিয়োগ সিদ্ধান্ত। মুদি দোকানের আসবাবপত্র রেফ্রিজারেটর ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত একটি বিনিয়োগ সিদ্ধান্ত। এই দুইটা একটু মনে রাখবে ভালো করে। এরপরে অন্যান্য কিছু সিদ্ধান্ত আছে, এই সিদ্ধান্তগুলো এখান থেকে পড়ে নিবে, এগুলো পরীক্ষা আসতে পারে। এভাবে যদি তোমাদের অন্যান্য অধ্যায়ের প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।